নিয়ন্ত্রিত ইমপ্লোশনের আরেকটি বৈশিষ্ট্য হল প্রচুর পরিমাণে ধুলো তৈরি হওয়া। টুইন টাওয়ারের ক্ষেত্রে ইস্পাত ছাড়া প্রায় সবকিছু, কংক্রিট, ডেস্ক, কম্পিউটার খুব সূক্ষ্ম ধুলোকণায় পরিণত হয়ে গিয়েছিল। সরকারি ব্যাখ্যা এই 7টি বৈশিষ্ট্যের একটিকেও ব্যাখ্যা করতে পারে না। হফম্যান ও জোন্স যেমন বলেছেন, এগুলো ব্যাখ্যা করতে গেলে পদার্থবিজ্ঞানের কয়েকটি মৌলিক নিয়ম লঙ্ঘন করতে হয়। আমাদের জেনারেশন এবং আমাদের মুরব্বীরা অনেকেই এবং আমাদের জুনিয়র অনেকেও 9/11 প্রত্যক্ষ করছে। অনেকেই হয়তো ছোট ছিলেন। 9/11 আগে দুনিয়াতে এত ঘৃণার চাষাবাস কিন্তু ছিল না। 9/11 কিছু অমীমাংসিত রহস্য নিয়ে আলাপ করবো আজকে এই এপিসোডে, যা শুনে চমৎকৃত হইবেন। এতদিন যা শোনানো হয়েছে 9/11 নিয়ে, তা এক নতুন অর্থ নিয়ে হাজির হবে। আপনি বুঝবেন কেন পুরোপুরি এই ব্যাখ্যাগুলোতে আস্থা স্থাপন করা যায় না। আসেন আল্লাহর নামে শুরু করি আর উন্মোচন করি সেই চাপা রাখা ইতিহাস, যা শুনা আপনি চমৎকৃত হইবেন। 2001 সালের 11 সেপ্টেম্বর সকাল 8:46 একটা বিমান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ারে আঘাত হয়। 17 মিনিট পর আর একটা। বিকালের মধ্যে 2টা টাওয়ারই মাটিতে পড়ে যায়, ধ্বংস হয়ে যায়। প্রায় 3000 মানুষ মারা যায়। এটা সবাই জানে। কিন্তু সেদিন এই জ্বলন্ত টাওয়ার দেখা নিউ জার্সির একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর ছাদে কারা দাঁড়ায় উৎসব করছিল। সেটা কি আপনি জানেন? ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মালিক কে ছিল এবং তার সাথে কার প্রত্যেক রবিবারে ফোনে কথা হইতো? সেটা কি আপনি জানেন? সেই দিন একটা 47 তলা ভবন, যেটাতে কোনো বিমান আঘাত করেনি, কেন একইভাবে ধসে পড়লো, তার পুরো ব্যাখ্যা আমেরিকার নিজের সরকারি সংস্থা দিতে পারে নাই। সেটা কি আপনি জানেন? আর সেই দিনই একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী, যিনি পরে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন, টিভিতে বলছেন শুধু প্লেন না, বোমাও ছিল, যেই বোমা ওই বিল্ডিং এ আঘাত করছিল। আজকের এপিসোডে আমি কোনো তত্ত্ব দেখাবো না, কোনো ষড়যন্ত্রের কথা বলবো না, কোনো অনুমানের কথা বলবো না, শুধু তথ্য দেব আমেরিকান সরকারি নথি থেকে, কংগ্রেসের রিপোর্ট থেকে, FBI এর ফাইল থেকে, ইসরায়েলি পত্রিকার প্রতিবেদন থেকে, টেলিভিশনের প্রতিবেদন থেকে এবং মূলধারার আমেরিকান টিভির সম্প্রচার থেকে। আজ যা জানবেন তা আপনার চেনা সব থিওরি ওলট পালট হয়ে যাবে। 9/11 এর গল্পটা শুরু করি 2001 সালের জুলাই মাস থেকে। 9/11 এর ঠিক 6 সপ্তাহ আগে ল্যারি সিলভারস্টেইন, নিউ ইয়র্কের একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী, একজন ইহুদি, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের 99 বছরের লিজ সাইন করলেন। দাম $3.2 বিলিয়ন। এটা ছিল নিউ ইয়র্ক সিটির ইতিহাসের অন্যতম বড় রিয়েল এস্টেট চুক্তি। এইটুকু শুনলে কিছু অস্বাভাবিক মনে হয় না। একজন ধনী ব্যবসায়ী টাকা আছে, খরচা করতেছে, একটা বড় সম্পত্তির লিজ নিলেন। এটা নিউ ইয়র্কে প্রত্যেক দিনই ঘটে। কিন্তু আরেকটু গভীরে যাই। 2001 সালের 21শে নভেম্বর 9/11 এর ঠিক 2 মাস পর ইসরায়েলের প্রধান সংবাদপত্র হারেটজের একটা দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করে, শিরোনাম আপ ইন স্মোক। এই প্রতিবেদনে কি আছে? হারেটজ লিখতেছে, 9/11 এর ঠিক পরপরে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী অ্যারিয়েল শারন ল্যারি সিলভারস্টেইনকে ফোন করেন একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে। প্রাক্তন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাকে ফ্রেন্ড বলে অভিহিত করে। আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী এহুদ বারাককে সিলভারস্টেইন ইসরায়েলে তার ব্যবসায়িক প্রতিনিধি হিসেবে চাকরির প্রস্তাবও দিছিলেন। মাশাআল্লাহ, তিনজন ইসরায়েলি প্রাইম মিনিস্টার একজন আমেরিকান ব্যবসায়ীর সাথে সম্পর্ক, ব্যক্তিগত পর্যায়ে ঘনিষ্ঠ। কিন্তু হারেসের প্রতিবেদনের সবচেয়ে আকর্ষণীয় অংশটা এখনো বাকি আছে। হারেস লিখছে, নেতানিয়াহু যখন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ছিলেন, তখন থেকে সিলভারস্টেইনের সাথে তার বন্ধুত্ব। এরপর বছরের পর বছর তারা ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেন। প্রত্যেক রবিবার বিকালে নিউ ইয়র্ক সময় নেতানিয়াহু সিলভারস্টেইনকে ফোন করতেন। বিষয় যাই হোক, নেতানিয়াহু বিশ্বের যে প্রান্তেই থাকুক, তিনি সব সময় ফোনটা করতেন। এটা হারেটসের কথা। ইসরায়েলের নিজের পত্রিকা সিলভারস্টেইনের এক ইসরায়েলে পরিচিত ব্যক্তিকে উদ্ধৃত করে এটা লেখা। একজন বিলিয়নার ব্যবসায়ী, বিশ্ব নেতাদের সাথে সম্পর্ক থাকা অস্বাভাবিক কিছু না।
কিন্তু সিলভারস্টাইনের সাথে সম্পর্কটা শুধু ডিনার পার্টি বা ফান্ড রেজিং এর মধ্যে সীমাবদ্ধ ছিল না, তিনি ইসরায়েলের অর্থনৈতিক অবকাঠামো তৈরির প্রকল্পে সরাসরি যুক্ত ছিলেন। কেমনে? 1989 সালে সিলভারস্টাইন ইসরায়েল সরকারকে একটা প্রস্তাব দেন। নেগেভ মরুভূমিতে একটা ফ্রি ট্রেড জোন তৈরি করা হবে। আমেরিকান কোম্পানিগুলো সেখানে শুল্কমুক্ত সুবিধায় পণ্য উৎপাদন করবে, ইসরায়েলে বিনিয়োগ আসবে, কর্মসংস্থান হবে। সিলভারস্টাইন দাবি করছিল যে এতে 20,000 নতুন চাকরি তৈরি হবে। এই নেগেভ মরুভূমিতেই ছিল ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি। তার সাথে ছিল সিবিএস এর মালিক ল্যারি টিশ এবং নিউ ইয়র্কের বড় রিটেলার সিমস। প্রকল্পটা 10 বছর ধরে চেষ্টা করেও শেষ পর্যন্ত ভেস্তে যায়। এটা পরিকল্পনাটা সফল হয়নি, কিন্তু এই 10 বছর ধরে সিলভারস্টাইন ইসরায়েলের সরকারের সর্বোচ্চ পর্যায়ে যাতায়াত করছে। অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাজনৈতিক নেতা সবার সাথে মিটিং করছে। এর বাইরে সিলভারস্টাইন ছিলেন আমেরিকান ইসরায়েলি জয়েন্ট কমিশন ফর হাউজিং অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্টের সদস্য। এই কমিশন প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রতিষ্ঠা করছে। নাম শুনে মনে হয় আবাসন বিষয়ে একটা সাধারণ দ্বিপাক্ষিক কমিটি। বাস্তবে এটা ছিল এমন একটা সরকারি প্ল্যাটফর্ম যেখানে সিলভারস্টাইনের মতো আমেরিকান রিয়েল এস্টেট ডেভেলপাররা ইসরায়েলি সরকারের সাথে সরাসরি আবাসন এবং কমিউনিটি অবকাঠামো নিয়ে কাজ করতেন, আমেরিকান প্রেসিডেন্টের সিল মোহর নিয়ে। মানে সম্পর্কটা শুধু ব্যক্তিগত বন্ধুত্ব না, এটা ব্যবসায়িক, প্রাতিষ্ঠানিক এবং সরকারি পর্যায়ে সংযুক্ত। এই তথ্যগুলো মনে রাখেন, কারণ এরপরে আমরা যখন দেখব নেতানিয়াহু 1995 সালে কি লিখছিল, তখন এই রবিবারের ফোন কলগুলোর কথা আপনার আবার মনে পড়বে। 1995 সাল নেতানিয়াহু একটা বই লেখেন, ফাইটিং টেরোরিজম, হাউ ডেমোক্রেসিজ ক্যান ডিফিট ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল টেরোরিস্টস। ইংরেজি যেহেতু লিখেছে ঠিকই লিখেছে, তাই না? ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কিন্তু 1993 সালে একটা বোমা হামলা হয়েছিল ওইখানে। ওইখানে এই বইটাতে ওই নেতানিয়াহু 1993 সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বেসমেন্টে বোমা হামলার কথা উল্লেখ করিয়া বলছে যে 6 জন মারা গেছিল ওইখানে এবং 1000-এর বেশি আহত হয়েছিল। তো ওই বইয়ে সেই আক্রমণের রেফারেন্সটাই না, নেতানিয়াহু বলে যে ইসলামী জঙ্গিরা আবার আক্রমণ করতে পারে এবং এবার আরো ভয়াবহভাবে। কেমনে বুঝলো? 2006 সালে সিএনএন এ দেওয়া একটা সাক্ষাৎকারে নেতানিয়াহু নিজেই বলছে। ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? বাংলা হইতেছে, আমি 95 সালে একটা বই লিখছিলাম এবং সেখানে বলছিলাম পশ্চিম যদি জঙ্গি ইসলামের আত্মঘাতী চরিত্র সম্পর্কে জায়গা না ওঠে, তাহলে পরের ঘটনাই হবে জঙ্গি ইসলাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস করে দেবে। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, তার নিজের মুখেই শুনে। I was getting this question in the 1990s, and I said that the West really doesn't understand militant Islam. So I wrote a book in 1995, and I said that if the West doesn't wake up to the suicidal nature of militant Islam, the next thing you'll see is the militant Islam is bringing down the World Trade Center. শুনেছেন সে কেমনে জানলো 1995 সালে যে ইসলামী জঙ্গিরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উড়াই দিবে? আপনার মনে হইতে পারে আরে এটা তো সেই প্রেক্ষাপটে একটা নিরাপত্তা বিশেষজ্ঞের সতর্কবার্তা। কিন্তু সাধারণ কাণ্ডজ্ঞান ব্যবহার করেন তো। আপনি নিজেই বলেন, আপনার যদি সামান্য সন্দেহ থাকে এই বিল্ডিং জঙ্গি হামলার টার্গেট হইতে পারে, তাইলে কি আপনার বন্ধু যার সাথে আপনি ডেইলি কথা না বললে পেটের ভাত হজম হয় না, তারে কিনতে দিবেন? তাও এত বিলিয়ন বিলিয়ন ডলার খরচ কইরা। শুধু তাই না, সে ইসরায়েলের স্ট্র্যাটেজিক বন্ধু, নেতানিয়াহুর নিজস্ব বন্ধু না, ইসরায়েলের স্ট্র্যাটেজিক বন্ধু। তারে আপনি সেই বিল্ডিং কিনতে দিবেন? গল্প এখনো শেষ হয়নি। এবার আমি বলবো আর এক রহস্যময় সাদা ভ্যানের গল্প। সেই ভ্যানটা টুইন টাওয়ারের আক্রমণ হওয়ার আগে থেকে একটা জায়গায় দাঁড়াই থেকে টুইন টাওয়ারের দৃশ্য রেকর্ড করতেছিল, তখনও বিমান হামলা হয়নি। ফিরে যাই সেই সকালে, 11 সেপ্টেম্বর 2001, নিউ জার্সির ইউনিয়ন সিটি, ডরিক অ্যাপার্টমেন্টস। একজন মহিলা তার অ্যাপার্টমেন্টের জানলা দিয়া হাডসন নদীর উপরে তাকায় আছেন। নর্থ টাওয়ার জ্বলতেছে। প্রথম বিমান আঘাত হানছে মাত্র কিছুক্ষণ আগে। তখনই তিনি দেখলেন নিচে পার্কিং লটে একটা সাদা ভ্যানের সাথে কয়েকজন তরুণ, তারা ক্যামেরা ধরে আছে, ছবি তুলতেছে। এটাই সবচেয়ে অবিশ্বাস্য অংশ। তারা আনন্দ প্রকাশ করতেছে, উল্লাস করতেছে, হাই ফাইভ করতেছে, যেন খুব খুশির একটা ঘটনা ঘটিছে। আমেরিকার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর হামলার মুহূর্তে তারা আনন্দ উল্লাস করতেছে। মহিলা পুলিশে ফোন করলো। পুলিশে ভ্যানটাকে কয়েক ঘন্টা পরে ইস্ট রাদারফোর্ড এলাকা থেকে ট্র্যাক করে থামায়। নিউ ইয়র্ক টাইমস এবং ইসরায়েলি পত্রিকা হারেজ দুইটাই এই খবর 2001 সালের সেপ্টেম্বরে প্রকাশ করে। ভ্যানের ভেতরে 5 জন, সবাই ইসরায়েলি নাগরিক, সবাই আরবান মুভিং সিস্টেমস নামে একটা কোম্পানির কর্মচারী। গাড়িতে পাওয়া গেল টাকা প্রায় $5,000 মতো, 4,700 নগদ ডলার, একাধিক পাসপোর্ট, কিছু জায়গা চিহ্নিত করা মানচিত্র, একটা বক্স কাটার
এবং কুকুর নিয়ে আসলো যারা বোম শুকে শুকে বের করে। সে শুকে বলল এই ভ্যানে বিস্ফোরক পদার্থ আছে। FBI তাদের গ্রেপ্তার করলো, 71 দিনের বেশি সময় আটকায় রাখলো, জিজ্ঞাসাবাদ করলো, পলিগ্রাফ টেস্ট নিল। পলিগ্রাফ টেস্ট মানে জানেন তো, কেউ মিথ্যা বলতেছে কিনা এটা ধরা। জিজ্ঞাসাবাদ করতেছে, তাদেরকে মিথ্যা বলা হইতেছে। তাদের নামই হয়ে গেল ড্যান্সিং ইসরায়েলি নামে। কিন্তু গল্পের এখানেই টুইস্ট। 2002 সালের 15 মার্চ দ্য ফরওয়ার্ড, আমেরিকার একটা নাম করে ইহুদি পত্রিকা, রিপোর্ট করে যে FBI তদন্তে দেখা গেছে ভ্যানের ড্রাইভার পল কুটজবার্গ এবং তার ভাই স্টিভেন কুটজবার্গ ছিল মোসাদের অপারেটিভ। তারা আমেরিকায় স্থানীয় আরবদের উপরে গোয়েন্দাগিরি করতেছিল। পল কুটজবার্গের কাছে পাওয়া গেল একটা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট। কোম্পানির মালিক ডোমিনিক সুতের। FBI তাকে আরো জিজ্ঞাসাবাদ করতে চাইলো, কিন্তু তার আগেই সুতের ইসরায়েলে পালায় গেল। তার নাম উঠলো FBI এর 2002 সালের সাসপেক্ট লিস্টে, সেই একই তালিকায় যেখানে 9/11 এর হাইজাগারদের নামও ছিল। FBI একটা ফিল্ড রিপোর্ট পরে বলে যে তারা নিশ্চিত হয়েছে যে এই ইসরায়েলিদের 9/11 সম্পর্কে আগে থেকে কোনো ধারণা ছিল না। বাবা, তাদের ইমিগ্রেশন ভায়োলেশনের অপরাধে ইসরায়েলে ডিপোর্ট করা হয়। কিন্তু তাহলে 71 দিন কেন তাদের আটকায় রাখা হয়েছিল? ডিপ্লোম্যাটিক পাসপোর্ট কেন? কোম্পানির মালিক কেন পালিয়ে গেল? FBI এর সাসপেক্ট লিস্টে তার নাম উঠলো কেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, তারা ওইখানে ক্যামেরা নিয়ে আগে প্রস্তুত ছিল কেন? কেন ওই জায়গায় কেন? প্রথম বিমান আঘাত হানার পরপরই তারা ছাদে উঠে ফিল্ম করা শুরু করছিল কেন? তাদের এই আচরণই তো অস্বস্তিকর। ইসরায়েলে ফিরে যায়, একটা টিভি সাক্ষাৎকার দেয়, সেখানে তারা বলে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই ইভেন্টকে ডকুমেন্ট করা। তারা এভিডেন্স রেকর্ড করতেছিল। ওদের মুখেই শোনেন, আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নেই। And at that point, we were taken for another round of questioning, this time related to our allegedly being members of Mossad. The fact of the matter is, we are coming from a country that experiences terror daily. Our purpose was to document the event. শুনিছেন, তাদের নিজের বয়ান অনুযায়ী তারা ইভেন্ট ডকুমেন্ট করতে গেছে। কিন্তু একটা মুভিং কোম্পানির কর্মচারীরা ঠিক সেই মুহূর্তে ঠিক সেই জায়গায় ক্যামেরা নিয়ে কেন? এই প্রশ্নের জবাব আজও পাওয়া যায়নি। এখন আমি আপনাদের এমন একটা ঘটনা বলবো যেটা শুনলে আপনি চেয়ার থেকে পড়ে যাবেন, যেটা শুনলে আপনি ভাববেন এটা কোনো সিনেমার স্ক্রিপ্ট, কিন্তু এটা সত্য। এবং এই ঘটনা ঘটছে আমেরিকার সবচেয়ে বেশি দেখা নিউজ চ্যানেলগুলোর একটা, ফক্স নিউজে। ট্রাম্প কিন্তু খুব বিলায় এদের উপরে, জানেন তো। 2001 সালের ডিসেম্বর, 9/11 এর 3 মাস পর ফক্স নিউজের সিনিয়র সাংবাদিক কার্ল ক্যামেরন একটা 4 পর্বের অনুসন্ধানী সিরিজ প্রচার করে, স্পেশাল রিপোর্ট উইথ ব্রিট হিউম নামে। বিষয় হইতেছে আমেরিকায় ইসরায়েলি গোয়েন্দা তৎপরতা এবং 9/11 এর সাথে সম্ভাব্য সংযোগ। এটা ফক্স নিউজ কোনো ফ্রিঞ্জ ব্লগ না, কোনো ষড়যন্ত্র তত্ত্ব না, কোনো কনস্পিরেসি ওয়েবসাইট না। ক্যামেরন রিপোর্ট করে 9/11 এর পর 60-এর বেশি ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার বা আটক করা হয়েছে। কয়েকজন ছিল সক্রিয় ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্য। যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা। এই জিজ্ঞাসাবাদের সময় গোয়েন্দাদের সন্দেহ হয় যে তারা সত্য কথা বলতেছে না। তারপর তাদের পলিগ্রাফ টেস্ট করা হয়। পলিগ্রাফ হইতেছে, আগেও বলছি, যে মিথ্যা কথা বলতেছে কিনা সেটা আইডেন্টিফাই করার পরীক্ষা। ধরা পড়ে তারা মিথ্যা কথা বলতেছে। কেউ নির্দোষ হইলে মিথ্যা কথা বলবে। ওই সিরিজে একজন হাইলি প্লেসড ইনভেস্টিগেটর সরাসরি বলে এই ইসরায়েলিদের সাথে 9/11 এর যোগসূত্রের প্রমাণ ক্লাসিফাইড। যে প্রমাণ সংগ্রহ করা হয়েছে সে সম্পর্কে আমার কিছু বলার অনুমতি নাই। শুনলেন তো, এভিডেন্স ইজ ক্লাসিফাইড মানে প্রমাণ আছে কিন্তু বলা যাবে না। ক্যামেরন আরো রিপোর্ট করে যে 9/11 এর আগে থেকেই 140 জনের বেশি ইসরায়েলি নাগরিক একটা পৃথক তদন্তে আটক হয়েছিল। গভর্নমেন্ট ডকুমেন্টে তাদের কার্যক্রমকে বলা হয়েছে যে একটা সরকারি স্থাপনায় অনুপ্রবেশের লক্ষ্যে পরিচালিত একটা সুসংগঠিত গোয়েন্দা তথ্য সংগ্রহ অভিযান। এরা নিজেদেরকে পরিচয় দিতেন ইসরায়েলি আর্ট স্টুডেন্ট হিসেবে, চারুকলা, উঠিও চারুকলা দেখেছেন। কিন্তু তদন্তে দেখা যায় এদের বেশিরভাগের ইন্টেলিজেন্স এবং টেলিফোনে আড়িপাদার পেশাদার অভিজ্ঞতা ছিল। এইবার আসে এই গল্পের সবচেয়ে অবিশ্বাস্য অংশ। 4 পর্বের এই ফক্স নিউজের নিজস্ব সাংবাদিক, নিজস্ব রিসোর্স, নিজস্ব প্রচারের কিছুদিন পরেই ফক্স নিউজের ওয়েবসাইট থেকে সম্পূর্ণ হাওয়া করে দেওয়া হয়। কোনো কারেকশন নাই, কোনো রিট্রাকশন নাই, বলা হয় না কোনো ব্যাখ্যা নাই, শুধু নীরবে সিরিজগুলো অদৃশ্য হয়ে যায়। আমি সেই সিরিজগুলোর 3টা জোগাড় করছি, সেই থেকেই এই এপিসোডের রসদ পেয়েছি। যদি রিপোর্ট মিথ্যা হইতো তাহলে কারেকশন আসতো, যদি কেউ মামলা করতো তাহলে রিট্রাকশন হইতো, যদি তথ্যগত ভুল থাকতো তাহলে সংশোধনী আসতো, কিন্তু কিছুই আসেনি। রিপোর্ট শুধু মুছে দেওয়া হয়েছে, যেন কখনো এই ধরনের কোনো রিপোর্ট প্রচারিতই হয়নি। এই যে 2টা ভবন ভেঙে পড়ছে, এটার পাশে আরেকটা বিল্ডিং ছিল, তার নাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিল্ডিং 7, 47 তলা উঁচু, ইস্পাতের কাঠামোয় তৈরি। এই ভবনটায় কোনো সাধারণ অফিস বিল্ডিং ছিল না, এটা ছিল আমেরিকার কিছু সবচেয়ে ক্ষমতাশালী সংস্থার ঘাঁটি।
এখানে ছিল সিআইএ এর নিউ ইয়র্কের অফিস। গোটা দেশের এটা দ্বিতীয় বৃহত্তম অফিস ছিল। এখানে ছিল সিক্রেট সার্ভিস, যারা প্রেসিডেন্টের নিরাপত্তা দেয়। এখানে ছিল আমেরিকার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আমেরিকার শেয়ার বাজারের নিয়ন্ত্রণ সংস্থা, যাদের অফিসে তখন এনরন এবং ওয়ালকমের মতো বিলিয়ন ডলারের কর্পোরেট জালিয়াতির তদন্তের ফাইল রাখা ছিল। এখানে ছিল আইআরএস, আমেরিকার কর বিভাগ, তার অফিস, তার ডকুমেন্ট, তার আর্কাইভ। আর এখানেই ছিল নিউ ইয়র্ক সিটির ইমার্জেন্সি কমান্ড সেন্টার, যেখান থেকে ঠিক এই ধরনের জরুরি পরিস্থিতি সামলানোর কথা ছিল। মানে বোঝেন, গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রপতির নিরাপত্তা দল, আর্থিক অপরাধের তদন্তকারী, কর বিভাগ সব এক ছাদের নিচে। আর সেই ছাদটাই 11ই সেপ্টেম্বর বিকাল 5:20 মাটিতে মিশে গেল। কোনো বিমান এই ভবনে আঘাত করে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি NIST 2008 সালে তাদের চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করলো কিভাবে এই ভবনটা ভেঙে পড়লো। তারা বলল টুইন টাওয়ারের ধ্বংসাবশেষ থেকে সৃষ্ট আগুনই এই বিল্ডিং সাত পতনের কারণ। ওইখানে আগুনই লাগেনি। NIST নিজেই স্বীকার করে পুরা ইতিহাসে এইটাই প্রথমবার যেখানে শুধু আগুনের কারণে একটা স্টিলের ফ্রেমের হাই রাইজ সম্পূর্ণ ধসে পড়ছে বলে সিদ্ধান্ত নিতেছে। ইতিহাসে প্রথমবার। কিন্তু এখানেই শেষ না। NIST নিজের রিপোর্টে একটা বাক্য আছে যেটা বেশিরভাগ মানুষ কখনো পড়েনি। মানে বলছে, আমরা সম্পূর্ণ ধ্বংসের পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতে অক্ষম। কেন কেউ বেঁধে রেখেছিল? সরকারি সংস্থা নিজেই যখন বলে যে তার ব্যাখ্যা দিতে পারতেছে না, তখন বিকল্প প্রশ্ন তোলা এটা কোনো কনস্পিরেসি না, এটা কমন সেন্স। এইবার আসি সেই মানুষটার কথায় যাকে চেনে না এমন কেউ নাই। 11ই সেপ্টেম্বর 2001 ঘটনার দিন ডোনাল্ড ট্রাম্প, তখন আমেরিকার সবচেয়ে পরিচিত রিয়েল এস্টেট ব্যবসায়ীদের একজন, একটা টিভি সাক্ষাৎকার দেন। ট্রাম্প বলে যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সবসময় একটা অত্যন্ত শক্তিশালী ভবন হিসেবে পরিচিত ছিল। 1993 সালে বেসমেন্টে ভবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থানে বড় বোমা হামলা হয়েছিল। তারপরে ভবন দাঁড়াইছিল, অর্ধেক কলাম উড়ে গেল, এই কাঠামো অক্ষত ছিল। তারপর ট্রাম্প বলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নকশার কথা, যেখানে ভারী স্টিল আইবিম ছিল বাইরের দিকে, জানলার ফাঁকে ফাঁকে। তিনি বলছেন যে ভারী স্টিলের মধ্যে একটা বিমান কিভাবে ঢুকে গেল, এটা তার কাছে বিস্ময়কর। তার সে বিখ্যাত উক্তি, ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? বাংলা হইতেছে, আমার তো ধারণা ওদের শুধু প্লেন না, বোমাও ছিল, প্রায় একসাথে ফাটছে। কারণ অন্য কোনো কিছু যে এই দেয়াল ভেদ করতে পারে এটা আমার মাথাতেই আসে না। শুনেন সে কি বলে, তার মুখেই শুনেন। Well, it was an architectural defect. You know, the World Trade Center was always known as a very, very strong building. Don't forget, that took a big bomb in the basement. Now, the basement is the most vulnerable place because that's your foundation. And it withstood that. And I got to see that area about 3 or 4 days after it took place because one of my structural engineers actually took me for a tour because he did the building. And I said, I can't believe it. The building was standing solid and half of the columns were blown out. I mean, so this was an unbelievably powerful building. If you know anything about structure, it was one of the first buildings that was built from the outside. The steel, the reason the World Trade Center had such narrow windows is that in between all the windows you had the steel on the outside. So you had the steel on the outside of the building. That's why when I first looked, and you had big, heavy I-beams, when I first looked at it, I couldn't believe it because there was a hole in the steel. And this is steel that was, you remember the width of the windows in the World Trade Center, folks. I think, you know, if you were ever up there, they were quite narrow. And in between was this heavy steel. I said, how could a plane, even a 767 or 747 or whatever it might have been, how could it possibly go through the steel? I happen to think that they had not only a plane, but they had bombs that exploded almost simultaneously, because I just can't imagine anything being able to go through that wall. শুনেছেন, ডোনাল্ড ট্রাম্প এমন একজন মানুষ যে নিউ ইয়র্ক শহরে দশকের পর দশক ধরে স্কাই স্ক্র্যাপার নির্মাণ করছে। ট্রাম্প টাওয়ার, ট্রাম্প ওয়ার্ল্ড টাওয়ার, ট্রাম্প ইন্টারন্যাশনাল, ম্যানহাটনের স্কাইলাইনে তার ভবন দেখা যায়। স্টিলের কাঠামো, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এবং লোড বেয়ারিং ক্যাপাসিটি, এগুলো তার পেশাগত এবং ব্যবসায়িক জ্ঞানের অংশ। এবং এই মানুষটা ঘটনার দিনে বলছে যে শুধু বিমানে এটা সম্ভব না। পরে এই মানুষটা আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, একবার না 2 বার। প্রশ্ন হইল, প্রেসিডেন্ট হওয়ার পর কখনো কি এই বিষয়ে আবার তদন্তের আদেশ দিছে? না। এটাও একটা প্রশ্ন, হয়তো সবচেয়ে বড় প্রশ্ন। এখন সবগুলো সুতাগুলো যখন এক জায়গায় আসে তাহলে কি দাঁড়ায়? সব তথ্য এবার একসাথে পাশাপাশি সাজাই। 2001 জুলাই ল্যারি সিলভেস্টেইন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের 99 বছরের লিজ দেয়। 6 সপ্তাহ পরে ভবন ধ্বংস হয়। সিলভেস্টাইন ইসরায়েলের 3 প্রধানমন্ত্রীর সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল। নেতানিয়াহু তাকে প্রত্যেক রবিবার ফোন করত। এটা হারেটসের প্রতিবেদন। সেই নেতানিয়াহু 1995 সালে লিখছিল জঙ্গিরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস করবে। হামলার দিন নিউ জার্সিতে 5 ইসরায়েলি নাগরিক ধরা পড়ে উৎসব করতে করতে ফিল্ম করতেছিল।
FBI তদন্তে 2 জন মোসাদ অপারেটিভ হিসেবে চিহ্নিত হয়। কোম্পানির মালিক ইসরায়েলে পালায় যায়। FBI সাসপেক্ট লিস্টে তার নাম ওঠে। 9/11-এর পর 60-এর বেশি ইসরায়েলি গ্রেপ্তার হয়। 140-এর বেশি আগে থেকে আটক ছিল গোয়েন্দাগিরির অভিযোগে। ফক্স নিউজ 4 পর্বের একটা ডকুমেন্টারি করছিল, তারপরে নিজেই সেই ডকুমেন্টারি মুছে ফেলে। বিল্ডিং 7 কোনো বিমান আঘাত করেনি, তবু সম্পূর্ণ ধসে পড়ে। NIST 7 বছর তদন্ত কইরা নিজের নথিতেই স্বীকার করে তার ব্যাখ্যায় ফাঁক আছে। আর ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার ভবিষ্যৎ প্রেসিডেন্ট, ঘটনার দিন বলছিল শুধু বিমানে এটা সম্ভব না, বোমাও ছিল। আমি আপনাদের কোনো ষড়যন্ত্র তথ্য দিইনি, কোনো অভিযোগ করিনি, কাউকে দোষী সাব্যস্ত করিনি। আমি শুধু তথ্যগুলা পাশাপাশি রাখছি। প্রত্যেকটা তথ্য আমেরিকান সরকারি নথি থেকে, FBI এর ফাইল থেকে, ইসরায়েলের নিজস্ব সংবাদপত্র থেকে, ইসরায়েলের টিভি থেকে, আমেরিকার ফক্স নিউজ থেকে, আমেরিকার মূলধারার টিভি সম্প্রচার থেকে এবং একজন মার্কিন প্রেসিডেন্টের নিজের মুখ থেকে। এইগুলা কোনো ভুইফোর ব্লগ না, এইগুলো অন্ধকার ঘরে বসে বানানো কোনো ষড়যন্ত্র তত্ত্ব না। এইগুলো তথ্য, ডকুমেন্টেড, ভেরিফায়েবল তথ্য। প্রশ্ন তোলা মানে দোষ চাপানো না, প্রশ্ন তোলা মানে উত্তর চাওয়া। এবং 25 বছর পরেও এই প্রশ্নগুলোর উত্তর এখনো মেলেনি। অথচ এই ওসিলায় আফগানিস্তান তামা করে দেওয়া হয়েছে। ইরাক, যে দেশের সাথে এই হামলার কোনো সম্পর্কই প্রমাণিত হয়নি, লক্ষ লক্ষ মানুষ মরছে, দেশটা ধ্বংস হয়ে গেছে। সারা দুনিয়ায় মুসলমানদের অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, ওয়ার অন টেরর চালানো হয়েছে। কত প্রাণহানি হয়েছে, কত পরিবার, কত সম্পদ ধ্বংস হয়েছে, কত পরিবার নষ্ট হয়ে গেছে, কত মানুষের জীবন নষ্ট হয়ে গেছে, তার ইয়ত্তা নাই। ভেবে দেখেন, যাদের নাম করে যুদ্ধ তাদের জবাব দিয়ে হলো। আর যে প্রশ্নগুলো অস্বস্তিকর সেগুলো ক্লাসিফাইড ফাইলে মুছে ফেলা রিপোর্টে, আর আমরা পুরো ব্যাখ্যা দিতে পারতেছি না, এই এক বাক্যে চাপা পড়ে গেল। বিশ্ববাসী এর জবাব চায়। আর যতদিন এই প্রশ্নগুলো সৎ, খোলা, স্বাধীন জবাব না আসবে, ততদিন এটাকে সমাধান হয়ে যাওয়া ইতিহাস বলে মেনে নেওয়ার কোনো কারণ নাই। আমরা এটা মানব না। সবাই ভাবেন, যাচাই করেন, প্রশ্ন করেন নিজের বিবেক দিয়ে, তারপরে বলেন আমরা এই অমীমাংসিত রহস্যের জবাব চাই। ইনকিলাব জিন্দাবাদ।